দলগুলোর কাছে জাতীয় সনদের খসড়া পাঠানো হচ্ছে কাল। ৩১ জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করার আশা। ২০টি বিষয়ের মধ্যে 10টিতে একমত নেতারা। সমাপ্ত করতে হবে, তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি। বেশ কয়েকটি বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। জুলাই সনদের দাবি আদায়ে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান এনসিপির। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের উপলব্ধি থেকেই সচেতনভাবে এগোচ্ছে বিএনপি। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে। রাষ্ট্র কাঠামোটি পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌতসী এবং আমি ওমর রিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধ বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2জনকে ছাড়পত্র। এখনও সংকটাপন্ন 4 জন, 23 জনের উন্নতি। নিহত মাসুমাকে ভোলায় দাফন। কুমিল্লায় মাহতাবের সমাধিতে নৌবাহিনীর শ্রদ্ধা। একনেকে অনুমোদন পায়নি ৩৬ জুলাই আবাসন প্রকল্প। প্রস্তাবিত বরাদ্দ ও সমীক্ষা যাচাই অসঙ্গতি জানালেন উপদেষ্টা। অহেতুক খরচের বিআরটি প্রকল্প গলার কাঁটা। গুলশানে চাঁদাবাজির মামলায় 4 জন 7 দিন করে রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা সভাপতির। কানাডা, দুবাই, কাতারের সাবেক বিমান বাহিনী প্রধানের সম্পদের খোঁজ। দেশেও 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য দুদকে। রিমান্ডে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান। এবং ভারত ভিয়েতনামের চেয়েও শুল্ক হার কমাতে চায় বাংলাদেশ। সোমবার ফের যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। ঘাটতি কমাতে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত। যে কোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। আর আগামীকালের মধ্যে জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন কমিশন সহসভাপতি। বলেন 20টি বিষয়ের মধ্যে 10টি বিষয়ে একমত হয়েছে দলগুলো, 7টি বিষয় রয়েছে দ্বিমত। এদিন বৈঠকে 3টি বিষয়ের মধ্যে পুলিশ কমিশনের বিষয়ে দলগুলো একমত হয়েছে। মৌলিক অধিকার প্রশ্নে হয়নি ঐক্য। 3 দিন বিরতির পর ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার 19তম দিনের আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠকে যোগ দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে পুলিশ সংস্কার ইস্যুতে আলোচনায় বেশিরভাগ দল একমত হয়েছে, তবে কমিশনের গঠন কাঠামো নিয়ে হয়নি ঐক্য। বেশ কয়েকটি বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। এখানে কিছু বিষয় বিবেচনার জন্য কমিশন পরামর্শ প্রদান করেছে, তবে এখানে বলা আছে যে কমিশনের গঠন প্রণালী জাতীয় সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত হবে। জুলাই সনদ জুলাইয়ের মধ্যেই হবে। পুলিশ বাহিনীকে যদি কোনো শক্তি বা কোনো কর্তৃপক্ষ বা কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপ তারা যদি তাদেরকে প্রেশার ক্রিয়েট করে, কোনো ধরনের অনৈতিক কাজ করানোর চেষ্টা করে থাকে, সেক্ষেত্রেও সেই পুলিশ সদস্যরা এই পুলিশ কমিশনের কাছে তারা তাদের অভিযোগগুলো দায়ের করতে পারবেন। রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতির পক্ষে বিপক্ষেও মত দেয় রাজনৈতিক দলগুলো। 72-এর ওই 4 মূলনীতি বাদ দিয়ে আজকের এই 5টি পয়েন্টকে প্রতিস্থাপন করতে হবে। এই ধরনের মূলনীতি প্রশ্নে ঐক্যমত্য হওয়া সম্ভব না, কারণ এই ব্যাপারে ডিসিশন নেবে জনগণ। কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, একমত হওয়া বিষয়গুলো খসড়া আকারে সোমবার রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে সংলাপ শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন। আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা 31 জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে। এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি। দ্রুত সময়ে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে চূড়ান্ত রূপ দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। আমরা সেগুলো করতে চাই, করতে পারবো বলে আমি আশা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা থেকে বিএনপি সচেতনভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সেমিনারে কথা বলেন তিনি। সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই 31 দফা প্রণয়নের কথা জানান মির্জা ফখরুল।
এদিকে ডিআরইউতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যাদের নির্বাচন ভীতি রয়েছে তাদের ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকা উচিত। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারের আয়োজন করে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, যাতে অংশ নেন বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদরা। আলোচনা করেন উন্নয়ন প্রকল্প ও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে। নানান মাত্রা রূপ লাভ করছে। যাতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের চাওয়ার প্রতি শ্রদ্ধাশীল বিএনপি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনার জন্য সচেতনভাবে বিএনপি এগোচ্ছে বলে জানান মির্জা ফখরুল। রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি যাদের নির্বাচন ভীতি রয়েছে তাদের ভোটে অংশগ্রহণ না করার পরামর্শ দেন। আপনাকে রাজনৈতিক দল বলবেন, আবার নির্বাচনে যাবেন না, জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে। এদিন সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে 2024 সালের আয় ব্যয়ের হিসাব দাখিল করে বিএনপি। ইসি সচিবের কাছে বার্ষিক আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত অডিট রিপোর্ট তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট অনুযায়ী অভ্যুত্থানের বছর দলটির আয় 15,65,94,842 টাকা, যার মধ্যে দলটি ব্যয় করেছে 4,80,04,820 টাকা। এ ব্যাপারে রিজভী আহমেদ জানান, সদস্য নবায়নের কারণে দলের আয় বৃদ্ধি পেয়েছে। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, এটা হচ্ছে আমাদের সোর্স। এ সময় তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালে চক্রান্ত করছে, যেগুলো অন্তর্বর্তী সরকারকে মোকাবিলার আহ্বান জানান রিজভী। তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের দাবিতে আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান প্রয়োজন। নেত্রকোনায় পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি। এরপর শেরপুরে পথসভায় দ্রুত সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতায়ন বন্ধ করে ক্ষমতা বন্টন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের তাগিদ দেন তিনি। লক্ষ্য তৃণমূল পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব গঠন। জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রোববার দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৭তম দিনের কর্মসূচি শুরু হয় নেত্রকোনায়। দুপুরে পুরাতন কালেক্টরেট মাঠে পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা ফ্যাসিস্ট হয়ে ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি চায় না। আর শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রয়োজন নতুন সংবিধান। পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি, কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বিকেলে পদযাত্রা পৌঁছায় শেরপুরে। সেখানে পথসভায় দলের যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের রাজনীতিকে দিল্লির নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। আর নাহিদ ইসলাম দ্রুত সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতায়ন না করে ক্ষমতা বন্টন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের তাগিদ দেন। বাংলাদেশকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামে সকলকে আসতে হবে। এই দিল্লি থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। এ সময় জুলাই সনদের দাবিতে আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানান এনসিপির এ শীর্ষ নেতা। ঢাকায় আমরা কিন্তু জুলাই সনদ। ওমর ফারুক, সময় সংবাদ। গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ সহ 4 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
দুপুরে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনে বলা হয়, গ্রেফতারের হুমকি দিয়ে গেল 17 জুলাই ও 19 জুলাই শাম্মী আহমেদের কাছে 2 দফায় 90 লাখ টাকা দাবি করেন অভিযুক্তরা। পরে তিনি পুলিশের সহায়তা নিলে শনিবার রাতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিনুল ইসলাম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কারাগারে আটক রাখার আদেশ দিয়েছেন আদালত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ। বলেন, বৈষম্য বিরোধী ব্যানার ব্যবহার করে অপকর্ম ঠেকাতে এই কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। একনেকে অনুমোদন পায়নি 36 জুলাই আবাসন প্রকল্প। প্রস্তাবিত বরাদ্দ ও সমীক্ষা যাচাই অসঙ্গতি থাকায় এই প্রকল্প বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। দুপুরে একনেক সভা শেষে তিনি জানান, অহেতুক খরচ আর সঠিক পরিকল্পনা না থাকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিআরটি প্রকল্প। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য 804টি ফ্ল্যাট নির্মাণের প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্রকল্পটি অনুমোদনের জন্য 2025-26 অর্থ বছরের প্রথম একনেক সভায় উপস্থাপন করা হয়, কিন্তু প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি সভায়। রোববার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, 36 জুলাই আবাসন প্রকল্পে প্রস্তাবিত বরাদ্দ নিয়ে সংশয় রয়েছে। পরিকল্পনা মাফিক প্রকল্প প্রস্তাবে ব্যয় পরিমাপ করতে একাধিক মন্ত্রণালয়কে সমন্বয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এখন গ্রহণ করিনি, তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, অপরিকল্পিত নকশা আর অহেতুক খরচে নির্মাণাধীন গাজীপুর এয়ারপোর্ট বিআরটি লাইন দানবীয় প্রকল্পে পরিণত হয়েছে। এই প্রকল্পের নকশাকারক, সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইকারী ও বিদেশি পরামর্শকদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। এই ধরনের র্যাপিড বাস ট্রানজিটের চাহিদা কী হবে, আসলে মূল নকশা কারা করেছে এবং এর সম্ভাব্যতা যাচাই কিভাবে হয়েছে, কারণ এত অদ্ভুত একটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে গেলে এটার যে চাহিদা হবে কিনা, কারা এতে চড়বে। অন্তর্বর্তী সরকারের 12তম একনেক সভায় 8,149 কোটি টাকা ব্যয়ে 12টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন শুল্ক ইস্যুতে বৈঠকে অংশ নিতে কাল বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবারের আলোচনায় শুল্ক হার ভারত ও ভিয়েতনামের চেয়েও কমবে বলে আশা বাণিজ্য সচিবের। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বলেন, দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে। 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে। তারা আমাদের পজিশনগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি, 2-1 বছরের মধ্যে কিছু পাবো। গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। তুলা কেনার প্রসঙ্গ আগেই প্রায় চূড়ান্ত করেছি। একটু বর্ধিত হারে ক্রয় করলে আমাদের বাণিজ্য ঘাটতি কমতে পারে। সন্ধ্যার সময় আরও থাকছে। সাগরের উত্তাল ঢেউয়ে ভেঙে পড়ছে ঝাউ গাছ, তছনছ রাস্তাঘাট, হুমকিতে বিভিন্ন স্থাপনা। কক্সবাজার উপকূলে ব্যাপক ভাঙন। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ 34 জন কাতরাচ্ছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সংকটাপন্ন 4 জন আছেন আইসিইউতে। তবে দগ্ধ 21 জনের অবস্থার উন্নতি হয়েছে। দুপুরে বার্ন ইনস্টিটিউটে পরিচালক ব্রিফিং এই তথ্য জানান। শারীরিক অবস্থার উন্নতি হলে আগামী সপ্তাহে পর্যায়ক্রমে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। একসময় হাজারো স্বপ্ন হাতছানি দিত যে ক্ষুদে শিক্ষার্থীদের, আজ তাদের সব স্বপ্ন যেন ফিকে হয়ে গেছে। এখন শুধু স্বাভাবিকভাবে বাঁচার আকুতি। 21 জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে এখনও অনেকেই কাতরাচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
ভর্তি রোগীদের বিষয়ে করণীয় নির্ধারণে রবিবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈঠক করেন বাংলাদেশ, চীন, ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা। পরে ব্রিফিংয়ে পরিচালক জানান, উদ্ধারকারী কাজী আমজাদ এবং কলেজের স্টাফ সবুজাকে রিলিজ দেওয়া হয়েছে। এখনো ভর্তি আছেন 34 জন, আর সংকটাপন্ন 4 জনকে রাখা হয়েছে আইসিইউতে। যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার, তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজ ডোর ব্রিফিং করছি এবং প্রতি মুহূর্তেই নতুন করে আমাদের মন্ত্রণালয় থেকে আরও কিছু হয়তো ডিসিশন আসবে, যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে আরও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নতুন করে নেওয়ার ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত আসছে। এখন পর্যন্ত কেউ বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। ইনস্টিটিউট থেকে জানানো হয়, অবস্থার উন্নতি সাপেক্ষে পর্যায়ক্রমে আরও কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। এর আগে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 35 জনের মৃত্যুর খবর জানানো হলেও রোববার তা সংশোধন করে 34 জনের মৃত্যুর কথা বলা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অনুসন্ধান করছে দুদক। এদিন হান্নান দম্পতির বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 3 দেশ থেকে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এদিকে নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ 17 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শেখ আব্দুল হান্নান 2021 থেকে 2024 সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। দুদকে অভিযোগ, দায়িত্ব পালনকালে বাহিনীর মোট বাজেটের 25% অনিয়মের মাধ্যমে অন্তত 3,000 কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। দুদক বলছে, তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারে সম্পদ গড়েছেন। দেশে পাওয়া গেছে 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য। কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। দুদক মহাপরিচালক জানান, সাবেক এই বিমান বাহিনী প্রধানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজেও একাধিক টিম কাজ করছে। এই বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছেন। আরও অনেকগুলো অভিযোগ নিয়ে যথাসময়ে আমরা আপনাদেরকে সেগুলোর অনুসন্ধান কাজ সম্পন্ন হলে আপনাদেরকে জানাতে পারবো। এদিন ঋণের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারাগারে যারা আটক থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। সুতরাং রিমান্ডে আনলে আদালতের অনুমোদন ক্রমে আনা হয়। এদিকে নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শহীদুর রহমান খান সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। আন্তর্জাতিক চাপে গাজায় দৈনিক 10 ঘন্টা অভিযান স্থগিত রাখার ঘোষণা ইসরায়েলের। নির্দিষ্ট রুটে আসবে ত্রাণ। দখলদারদের হামলায় নিহত আরও 71 ফিলিস্তিনি। কক্সবাজার উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হলেও এখনও উত্তাল সাগর। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। জোয়ারে ঢেউয়ের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতের শতাধিক ঝাউ গাছ উপড়ে পড়েছে। বালিয়াড়ির ভাঙন আরও তীব্র হয়েছে। এর মধ্যে মেরিন ড্রাইভের 3টি অংশে দেখা দিয়েছে ভাঙন। এদিকে সাগর উত্তাল থাকায় প্লাবিত হয়েছে সেন্ট মার্টিনের নিম্নাঞ্চল। টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল। এদিকে সকালে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। দেশের বাইরের খবর। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় দৈনিক 10 ঘন্টার জন্য অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। উপত্যকার নির্দিষ্ট এলাকায় স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ থাকবে হামলা। এছাড়া নির্দিষ্ট রুটে প্রতিদিন ভোর 6টা থেকে রাত 11টা পর্যন্ত চলাচল করতে পারবে ত্রাণবাহী গাড়ি। ইসরায়েলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। চরম ক্ষুধার যন্ত্রণায় দিন কাটছে গাজার বাসিন্দাদের। খাবার না পেয়ে অনেকেই নীরবে প্রাণ হারিয়েছেন। ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো মানুষদের ওপর ইসরায়েলি হামলায় বাড়ছে নিহতের সংখ্যা। গেল মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েল অঘোষিত নিষেধাজ্ঞা জারির পর থেকেই নেতানিয়াহুর ওপর বাড়ছিল আন্তর্জাতিক চাপ। অবশেষে গাজায় নির্দিষ্ট সময়ের জন্য অভিযান স্থগিত করল ইসরায়েল।
এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গাজায় দৈনিক 10 ঘন্টার জন্য অভিযান স্থগিত থাকবে। আল মাওয়াসি, দেইর আল বালা ও গাজা সিটিতে স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ রাখা হবে হামলা। একই সঙ্গে নির্দিষ্ট রুটে প্রতিদিন ভোর 6টা থেকে রাত 11টা পর্যন্ত চলাচল করতে পারবে আন্তর্জাতিক সংস্থার ত্রাণের ট্রাক। ইসরায়েলের এমন ঘোষণার পরই মিশর থেকে গাজার উদ্দেশ্যে পাঠানো হয়েছে ত্রাণ। ইসরায়েলের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যে কোনো সময় যুদ্ধবিরতির চুক্তি হতে পারে, তবে এই যুদ্ধবিরতি সাময়িক না স্থায়ী হবে তা স্পষ্ট করেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলন হতে যাচ্ছে। এখান থেকেই প্রথমবারের মতো আরব রাষ্ট্রগুলো হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানাতে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-ওয়েল বারো। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশের টানা সিরিজ জয় এশিয়া কাপে সাহস যোগাবে দলকে, তবে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে পরীক্ষা নিরীক্ষা করা উচিত হয়নি বলে মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু। টি20 বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদের তৈরি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে 3 ভেন্যুতে এবারে টি20 এনসিএল আয়োজন করা হবে বলেও জানান নান্নু। কোনো সিরিজ জিতা এটা টিমের জন্য সামনের সিরিজটা ভালো খেলার জন্য যথেষ্ট সাহস যোগায়। তো ওটা এখানে অনেকগুলি প্লেয়ারকেও শেষ ম্যাচে দেখা হয়েছে। তো আমার মনে হয় এই জায়গায় ওই এক্সপেরিমেন্টটা না করে, কারণ পাকিস্তানের সাথে একটা সুযোগ ছিল একটা ভালো সিরিজ শেষ করার, এই জায়গায় সুযোগ ছিল, ওই জায়গায় এক্সপেরিমেন্ট না করলেও হতো। আমি পার্সোনাল মনে করি যে বেস্ট পসিবল সাইড সবসময় খেলবে এবং বেস্ট পসিবল রেজাল্টটা নিয়ে সবসময় বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার, এবং কন্ডিশনগুলি অ্যাডজাস্ট করার জন্য যেখানে সুযোগ পাবে ওখানে খেলে কনফিডেন্স গ্রো আপ করতে হবে। বিশ্বকাপের আগে ট্রু উইকেটে, স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়াটা উচিত হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদের দাবি আদায়ে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান এনসিপি। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের উপলব্ধি থেকেই সচেতনভাবে এগোচ্ছে বিএনপি। গুলশানে চাঁদাবাজির মামলায় 4 জন 7 দিন করে রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা সভাপতির। এবং যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জনকে ছাড়পত্র, এখনও সংকটাপন্ন 4 জন, 23 জনের উন্নতি। নিহত মাসুমাকে ভোলায় দাফন, কুমিল্লায় মাহতাবের সমাধিতে নৌবাহিনী শ্রদ্ধা। এই ছিল সুন্দর সময়, সঙ্গেই থাকুন সময়ের।